নমস্কার দর্শক, কবি রয়েছে আপনাদের সঙ্গে। অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে গিয়েছে আজকে। প্রত্যাবর্তন, কার প্রত্যাবর্তন? অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের রাজ্য মেডিকেল কাউন্সিলে প্রত্যাবর্তন। এবং সম্প্রতি প্রয়াত হয়েছেন পঙ্কজ দত্ত। এবং আপনাদের মনে থাকবে মাস খানেক আগে, মাস দেড়েক আগে বলা যায়, নাদিয়াল থানায় একজন মহিলা এসআই, কর্তব্যরত মহিলা এসআই আর ওসির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করে ধর্নায় বসেছিলেন। এরকম একাধিক বিষয় নিয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া নেব মাননীয় সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্যার, তিনটি বিষয় উত্থাপিত করলাম। প্রথমে যদি মেডিকেল কাউন্সিলে বিরূপাক্ষ এবং অভিকের প্রত্যাবর্তনের বিষয়টা আপনি বলেন। আপনি ফেসবুকে পোস্ট করেছেন যে বিরূপাক্ষ এবং অভিকের মেডিকেল কাউন্সিলে প্রত্যাবর্তন দিয়ে প্রমাণ হয় যে তৃণমূলের গুন্ডামি ছাড়া তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। বিষয়টা একটু কাইন্ডলি বলুন স্যার। হ্যাঁ, এটা তো পরিষ্কার আমি পোস্ট করেছি। এই দুজনের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তৃণমূল প্রমাণ করলো যে এই সমস্ত মানুষ যারা বিভিন্ন ধরনের অগণতান্ত্রিক, অসামাজিক, বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকেন, তারাই তৃণমূলের সম্পদ। তা না হলে তাদের কলেজ কর্তৃপক্ষ বহিষ্কার করেছিলেন, মেডিকেল কাউন্সিল বহিষ্কার করেছিলেন, তাদের পুনরায় ফিরিয়ে আনা রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে এটা একেবারেই সম্ভব হতো না যদি না রাজ্যের সর্বোচ্চ যিনি প্রকৃতপক্ষে স্বাস্থ্যমন্ত্রী বনাম মুখ্যমন্ত্রী, তার নির্দেশ থাকতো। সুতরাং এটা আজকে খুব স্পষ্ট দিবালোকের মতো যে তৃণমূল কংগ্রেস দলটাই সম্পূর্ণভাবে নির্ভর করে গুন্ডামি এবং তোলাবাজির ওপর। যারা এই কাজটা সম্পন্ন করেন বিভিন্ন ক্ষেত্রে তারাই তৃণমূলের সম্পদ। এটা প্রমাণ হলো, এই নিয়ে আর কোনো বিতর্কের জায়গা নেই। কিন্তু স্যার, আমি আপনাকে অনেক কন্ট্রারি একটা কথা বলি। মেডিকেল কাউন্সিলের সহসভাপতি সুশান্ত রায় তিনি খুব পরিষ্কার করে বলেছেন সংবাদ মাধ্যমে, আপনি নিশ্চয়ই শুনেছেন, যে কোনো ভ্যালিড কোনো কমপ্লেন্ট পাওয়া যায়নি, যার জন্য এদেরকে ফিরিয়ে আনা হয়েছে। সত্যি তো, ভ্যালিড কোনো কমপ্লেন্ট যদি না পাওয়া যায়, কিসের ভিত্তিতে বরখাস্ত বা বহিষ্কার করা যায়? তাদের যখন বরখাস্ত করা হয়েছিল তখন নিশ্চয়ই নির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তি ছিল, আর সবসময় কোনো ভ্যালিড লিখিত অভিযোগ থাকে না, থাকলেও সেই অভিযোগ অফিসিয়াল ফাইলে থাকে না। এটা তো তৃণমূলের আমলের একটা নতুন পদ্ধতি। উচ্চস্তরের আইএএস অফিসাররাও বলেন একান্তে যে নিচের তলার অফিসারদের নির্দেশ দেওয়া হয়। আজকাল দেখবেন ওই ফ্ল্যাগ পেপারে অ্যাডহেসিভ নোট লেখা যায়, যেটা পরে ফেলে দেওয়া যায়, সেইভাবে নোট দেওয়া হয়, কিন্তু ফাইলে নোট থাকে না। অতএব এটা তো খুব একটা অদ্ভুত ধরনের যুক্তি দিয়েছেন যে ভদ্রলোক যুক্তি দিয়েছেন। আসলে তিনিও তো এই ধরনের চক্রের সঙ্গে যুক্ত। তার নিজস্ব ক্ষমতা যদি বজায় রাখতে হয় তবে তাকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের যিনি প্রধান তার নির্দেশের বাইরে যাওয়ার ক্ষমতা নেই। তাকে তো ফিরিয়ে আনার কোনো প্রয়োজন ছিল না। যদি কোনো ভ্যালিড কারণ না থেকে থাকে তাহলে তাকে সরানো হয়েছিল তো নির্দিষ্ট কারণে। এবং চিকিৎসক মহলে বর্তমান সময়ে ওই মেয়েটির হত্যাকাণ্ডের পর এগুলো প্রকাশ্যে এসেছে যে এই কয়েকজন যারা থ্রেট কালচারের নায়ক। অতএব যে যুক্তি তিনি দিয়েছেন এই যুক্তিটা হচ্ছে একেবারেই অযুক্তির যুক্তি, দুর্নীতির পক্ষে সওয়াল। স্যার, থ্রেট কালচারের প্রসঙ্গে পরবর্তী পর্যায়ে চলে যাব। আমরা প্রত্যেকেই জানি, এই নিয়ে আমরা কথাও বলেছি স্যার আপনার সঙ্গে। পঙ্কজ দত্ত তো প্রয়াত হয়েছেন, তার অন্ত্যেষ্টিও সম্পন্ন হয়েছে, কিন্তু যে প্রশ্ন থেকে যাচ্ছে, ছাই চাপা আগুনের মধ্যে যে প্রশ্ন ধিক ধিক করে জ্বলছে, যে তিনিও কি পরোক্ষে থ্রেট কালচারের শিকার হলেন? কারণ আমি একটা বিষয় একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। যদি কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে পুলিশ ডিপার্টমেন্টের এখতিয়ার কতখানি, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? হেনস্থা বলা হচ্ছে কেন? দেখুন, পুলিশের কাজ হচ্ছে কিন্তু নাগরিক অধিকার রক্ষা করা। নাগরিক অধিকার রক্ষা করতে গেলে পরে সেই অধিকার যারা ভঙ্গ করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই হচ্ছে পুলিশের মূল দায়িত্ব। এক্ষেত্রে যেই ভদ্রলোক অভিযোগ করেছিলেন পঙ্কজ দত্তের বিরুদ্ধে, তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের লোক, এবং সেই অভিযোগের কি মূল্য আছে, কি গুরুত্ব আছে, আমি মূল্য বাদই দিলাম। সেই অভিযোগের কোনো সারবত্তা ছিল? তিনি একটি বক্তৃতা প্রসঙ্গে কোনো বক্তৃতা বা কোনো কিছু লেখারও কিন্তু আলোচ্য বিষয়ের বাইরে গিয়ে হঠাৎ একটা লাইনকে উদ্ধৃত করে কিছু বলা যায় না। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে একজন হাসপাতালের ভেতরে এই ঘটনা ঘটবে এটা ভাবা যায় না,
দুটি জায়গায় নিরাপত্তার তুলনা করেছিলেন। না, নিজস্ব কর্মক্ষেত্র, হাসপাতাল জনসাধারণের নিরাপত্তার জায়গা, এবং সেখানে যিনি কর্মরত চিকিৎসক তিনি স্বভাবতই স্বাভাবিক নিরাপত্তায় আশা করতে পারেন, যেখানে ওখানে একটা পুলিশ আউটপোস্ট রয়েছে ইত্যাদি ইত্যাদি। সেটা যদি অন্য কোথাও ঘটতো, তিনি যে নির্দিষ্ট এলাকার কথা উল্লেখ করেছেন, তবু নয় মেনে নেওয়া যেত। এর মধ্যে উদাহরণ হিসেবে তিনি নিরাপত্তার যে বা তারতম্য আছে এ কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তাকে হেনস্থা করা হলো। পুলিশ নিশ্চয়ই রাখতে পারেন যে আপনার বিরুদ্ধে অভিযোগ এসছে, আপনার বক্তব্য কি। কিন্তু পুলিশের সাধারণ কি কাজ হওয়া উচিত, যে একজন নাগরিককে আমরা দেখেছি তার একটা স্বাধীন মতামতের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য, সেই জিজ্ঞাসাবাদ করতে কতক্ষণ সময় লাগে, কত ঘন্টা লাগতে পারে। কিন্তু একজন প্রাক্তন আইজি কে যদি একজন ওসি, যে ওসি যদি আজকে তিনি পঙ্কজবাবু ক্ষমতায় থাকতেন তাকে দেখে 3 বার স্যালুট দিতেন, সেই ওসি পর্যায়ের একজন অফিসার যদি তাকে 8 ঘন্টা বসিয়ে রাখেন এবং তাকে হেনস্থা করার জন্য আশেপাশে অঞ্চলের মহিলাদের জড়ো করেন, তাহলে এটা নিঃসন্দেহে কিন্তু পুলিশের কাজ নয়। পুলিশ নাগরিক অধিকার রক্ষা করার কাজ করলেন না, বরং ভিন্ন কণ্ঠের নাগরিককে হেনস্থা করার কাজ করলেন। আমরা বিশ্বাস করি এই বিষয়ে ল উইল টেক ইটস ওন কোর্স। এই প্রসঙ্গেই স্যার কর্মক্ষেত্রে নারী নিরাপত্তার প্রশ্নে চলে যাব নাদিয়াল থানার সেই ঘটনায়, যেখানে কর্তব্যরত পুলিশ ডিপার্টমেন্টেরই মধ্যে একজন মহিলা এসআই তার কোয়ার্টার এবং সরিয়ে নেওয়া, কোয়ার্টার কেড়ে নেওয়া এবং তাকে ক্লোজ করার এবং একাধিক আরো অভিযোগ তুলে, চাঞ্চল্যকর অভিযোগ তুলে তার ওসির বিরুদ্ধে ধর্নায় বসলেন। তাহলে তো পুলিশ ডিপার্টমেন্টের মধ্যেই পুলিশ একজন কর্মী সুরক্ষিত নন তো। এবং উনি মুখ খুলেছেন, বহু মানুষ আছেন যারা মুখ খোলেন না, নীরবে অনেক কিছু মেনে নেন। এই রাজ্যের প্রশাসনটা বর্তমান সময়ে বিগত 10 বছর ধরে প্রশাসনিক যে রীতি নীতি, প্রশাসনিক যে পদ্ধতি কি মেনে কাজ হয় না। তারা বরং প্রশাসনিক রীতিনীতিকে অমান্য করে শুধুমাত্র রাজনৈতিক পেশাদারী রাজনৈতিক লোকজনকে সন্তুষ্ট করার জন্য কাজ করেছেন। এই নিয়ে কোনো সন্দেহ নেই, তারই পরিণতিতে এইসব ঘটনা ঘটছে। স্যার, আমার শেষ দুটো প্রশ্ন থাকবে। 1 নম্বর, আমরা হায়ারার্কির কথা জানি, আমাদের যে স্ট্রাকচার রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে যে স্ট্রাকচার রয়েছে, সেখানে আমরা বিভিন্ন সময় এরকম অভিযোগ প্রায়শই পেয়ে থাকি। হয়তো অনেকেই নাম প্রকাশ এই মুহূর্তে করতে চান না, ভবিষ্যতে সেই নাম প্রকাশ্যে আসবে। কিন্তু শিক্ষকতার ক্ষেত্রেই আমি যদি দেখি যে দপ্তরে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ পাওয়া যায়, একজন শিক্ষকের সঙ্গে তার আধিকারিক, মানে দপ্তরের শিক্ষা দপ্তরে যারা আধিকারিক, যেমন এসআই বা ডিআই, তাদের কি অধস্তন ঊর্ধ্বতনের সম্পর্ক? শুনুন, একজন শিক্ষক তিনি যে পর্যায়ে শিক্ষক হন না কেন, প্রাইমারি স্কুলের হতে পারেন, প্রিপারেটরি স্কুলের হতে পারেন, মাধ্যমিক হতে পারেন, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষক হচ্ছে সমাজের একজন সম্মানীয় একটি পেশার মানুষ। তার সম্মান রক্ষা করাটাই হচ্ছে কিন্তু আধিকারিকদের কাজ। আধিকারিকদের কাজ এটা নয় যে শিক্ষক পেশাকে অবমাননা করা, অবহেলা করা, তাচ্ছিল্য করা, সেটা নয়। তাহলে ভারতবর্ষের বা পৃথিবীর সব দেশেই যে ঐতিহ্য শিক্ষকদের প্রতি সম্মাননা, সেটাকে তো নষ্ট করা হচ্ছে। এবং সেটা নষ্ট করলে কিন্তু ছাত্ররাও অনুপ্রাণিত হন আমরা কিভাবে শিক্ষকদের অবমাননা করব। সুতরাং আধিকারিকেরা যদি শিক্ষককে সম্মান দেন, আমি বলতে পারি যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন বা বুদ্ধদেব ভট্ট মুখ্যমন্ত্রী ছিলেন, তারা শিক্ষকদের সবসময় সম্মানীয় শিক্ষক বলেই সম্বোধন করতেন। তার কারণ শিক্ষক একটা ভিন্ন উচ্চ মানের পেশা, এটা অন্য যে কোনো পেশার থেকে ভিন্ন। এই বোধটা যদি কারো না থাকে তবে তারা প্রকৃতপক্ষে শিক্ষাকেই অমর্যাদা করছে। আমি ধরে নিলাম স্যার, সেই বোধের যদি কারোর অভাব থেকে থাকে, সেক্ষেত্রে কর্মরত অবস্থায় অথবা তারপরেও কোনো শিক্ষক যদি এইভাবে হেনস্থার শিকার হন, তার জন্য কি আইনি সংস্থান রয়েছে? তিনি আইনের কাছে কিভাবে সাহায্য পেতে পারেন? আপনি তো দীর্ঘদিন ধরে এই ধরনের মানুষকে, অসহায় মানুষকে সহায়তা দিয়ে এসেছেন, কাইন্ডলি একটু বলুন স্যার।
দেখুন, বহু ক্ষেত্রেই এরকম ঘটলে পরে আদালতে আসে, আদালত সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেন এবং শিক্ষকদের তাদের সম্মাননা, তাদের প্রাপ্য, তাদের অধিকার নিশ্চিত করার চেষ্টা করেন আদালত। হুম কিন্তু সমস্যা হচ্ছে যে আদালতে আমাদের দেশে একজন আসবেন, তার খরচ, হুম সময়, ধৈর্য, হুম এগুলো তো একটা সমস্যা না? হুম আজকে একজন শিক্ষক অপমানিত হলেন, তিনি যদি আদালতের দ্বারস্থ হন, তিনি হয়তো ১ বছর, ২ বছর কি ৩ বছর পরে তার যোগ্য সম্মান ফিরে হুম পেলেন। হুম কিন্তু এই সময় তার যে অবমাননা হলো, হুম হুম, সামাজিক অশ্রদ্ধা তৈরি হলো, তার তো ক্ষতিপূরণ হয় না। ঠিক। এবং আহ, আমি জানি একটি ঘটনা আমি বহু জায়গায় বলেছি হুম যে এই সময়ের মধ্যে হুম হুম তৃণমূল প্রভাবিত বহু শিক্ষা আধিকারিক হুম হুম বা নিজেরা শিক্ষক, হুম ভাইস চ্যান্সেলর ইত্যাদি, তারা অন্যায়ভাবে রাজনৈতিক কারণে বিভিন্ন শিক্ষককে হেনস্থা করেছেন। এবং তাদের যখন বলা হয়েছে যে স্যার এটা তো অন্যায় হচ্ছে, বলেছেন আদালতে যান, 6 বছর পরে ফিরে আসবেন, ততদিনে আমি তো আর থাকবো না, আমি আমার যা ব্যক্তিগত গ্রাজ সেটা তো মিটিয়ে নিলাম। কিন্তু এরকম অভিজ্ঞতা হুম। তো স্যার আমাদের হয়েছে, আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে আপনি ইন্টারভেন করে এবং মহামান্য আদালতের নির্দেশে কিন্তু তারা ভর্ৎসিতও হয়েছেন এই ধরনের অন্যায় যে হয়েছেন তো, আধিকারিকেরা করেছেন এরকম। হয়েছেন তো, কিন্তু তাতে তো তারা কিছু এসব মনে করেন না। তারা যেন তাদের যে মূল রাজনৈতিক নেতারা আছেন, যারা মাথার উপর বসে আছেন, মন্ত্রী শান্তি, হুম হুম, তাদের প্রশ্রয় তারা আছেন। আদালত আজকে ধমক দিবেন, আদালতটা রোজ ধমক দিতে পারবেন না। ঠিক। স্যার আমার শেষ এই প্রশ্ন, ধরনের, হ্যাঁ বলুন হুম, স্যার প্লিজ। এইটাই এই ধরনের একটা মানসিকতা তৈরি হয়েছে যা অত্যন্ত ক্ষতিকারক গণতান্ত্রিক প্রশাসনের পক্ষে। স্যার খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি, মানে এই আশঙ্কাই আমরা হয়তো অনেকেই করেছিলাম, বিশেষ করে আমরা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, যে খবর তৈরি হয় আবার খবর চাপা পড়ে যায়, তার উপরে নতুন খবরের আস্তরণ পড়ে। আরজি করও কি এরকম একটা খবর হয়ে যাবে অবশেষে? কারণ আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে যে আন্দোলন তৈরি হয়েছিল সেই আন্দোলনও কিন্তু স্তিমিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি পুনর্বহাল হলেন অভিক বিরূপাক্ষ। তাহলে এর পরিণতি কি? আন্দোলন স্তিমিত হচ্ছে, আন্দোলন আবার উদ্দীপিত হবে। হুম এখন যেহেতু বিচার প্রক্রিয়া চলছে হুম ওই ঘটনাকে কেন্দ্র করে, হুম সেই জন্যই হয়তো খানিকটা মনে হচ্ছে যে ব্যাপারটা থমকে আছে। কিন্তু আমি সবসময় বলি যে অনেকেই বলেন অভয়ার ন্যায় বিচার। অভয়ার ন্যায় বিচার শুধুমাত্র কিন্তু এই হত্যাকাণ্ডের বা এই ধর্ষণের অপরাধীকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে হবে না। হুম হুম কেন, অভয়ার কাণ্ডের পেছনে যে বৃহৎ ষড়যন্ত্র আছে, হুম সেই ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত, সামাজিকভাবে যতক্ষণ না তাদের আমরা লজ্জিত করতে পারছি, আমি এর থেকে কোনো কঠিন শব্দ ব্যবহার করলাম না, হুম ততক্ষণ কিন্তু ন্যায় বিচারটা হবে না। সুতরাং এই ন্যায় বিচার মানে একটা সামাজিক আন্দোলন, যে আন্দোলনের মধ্য দিয়ে সুস্থ সমাজ, সুস্থ চিন্তাবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ এগুলোকে প্রতিষ্ঠা করাটাই হবে কিন্তু প্রকৃতপক্ষে ন্যায় বিচার প্রাপ্তির একমাত্র উপায়। অনেক 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 ধন্যবাদ স্যার কথা বলার জন্য।